আমার খুব প্রিয় লেখক প্রচেত গুপ্তের লেখা পশুপতির দুই বউ। কমলা মুখ তুলে বলল, আপনার কিসের ভয়, ভূতের? ফুলশয্যার রাতে নতুন বউ বিশেষ কথা বলে না, যেটুকু বলে ওই টুকটাকই বলে, বাকিটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়। অবশ্য পৃথিবীতে তো সব কিছুরই ব্যতিক্রম থাকে, ফুলশয্যারও হয়তো আছে। তবে সেই সব কথার মধ্যে ভয়, ভূত এসব কি প্রসঙ্গ আসে? মনে হয় না তো আসে। এখানে এলো, আর কারণ আছে বলেই এলো। পশুপতি এ কথা শুনে নড়ে চড়ে বসে। এই মেয়ে কি বলে? সে ভয়ের কথা জানলো কি করে? সিধু ঘটক বলেছে? হতে পারে, হারামজাদার ডোবানোতে ওস্তাদ। তবে লোকটা কাজের। এমনি এমনি আশপাশের 20টা গ্রামে ঘটকালিতে একচেটিয়া কারবার চালাচ্ছে না। পটাশপুরের বাজারে তো একটা ছোকরা ঘর ভাড়া করে কম্পিউটার নিয়ে বসেছিল। ছকে ছকে মিলিয়ে পাত্রপাত্রী সাপ্লাই দেবে, বছরখানেকেও টানতে পারেনি। সিধু ঘটকের 1-2 দিনের ব্যাপার নয়, এটা 8-10 বছরের গুডউইল। যেমনটি চাইবে তেমনটি খুঁজে বার করবে। ওটো না হলেও কাছাকাছি তো বটেই, সে পাত্রই হোক আর পাত্রীই হোক। পশুপতির বেলায়ও তাই করেছে, প্রথমবারও করেছে, এবারও করলো। বউ বিষ খেয়ে মরলে তো আর ঘটকের দোষ নয়। এবার সেসব কথা ভুলেই কমলাকে খুঁজে পেতে জোগাড় করলো। সিধু ঘটকের এটাই গুণ, পার্টি হাঁ করলেই ফর্সা, কালো, রোগা, মোটা কি চায় সব বুঝে যায়। তাই পশুপতি যেদিন মাথা চুলকে সিধু ঘটককে আবার বিয়ে করবে বলে জানালো, সিধু ঘটক লাফিয়ে উঠল। সে বলল, আরে বাপু, মাথা চুলকানো কেন? লজ্জার কি আছে? লজ্জার কি আছে? দুম করে বউ মরেছে বলে কি সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকতে হবে? তাও যদি অসুখে বিসুখে মরতো, অথবা ধরো মা হতে গিয়ে। তা তো নয়, বলা নেই কওয়া নেই, পট করে খানিকটা বিষ ঢেলে দিলে। একবার স্বামীর কথা ভাবলে, সংসারের কথা ভাবলে? পশুপতি বলল, বাদ দাও ও কথা, আমি মনস্থির করেছি আবার বিয়ে করব। রাতে ঘুম হয় না। সিধু ঘটক হাতের ছাতা ঠুকে বলল, ঘুম হবে কেন? সমত্ব বয়স, এই বয়সে পুরুষ মানুষের শরীরে সময়ে অসময়ে ছটপটানি হয়, রাত বিরেতে ধরপড়ানি লাগে। ছটপটানি ধরপড়ানি থামাতে ওষুধ লাগে। ভদ্র সন্তান ওষুধের খোঁজে তো আর অপথে কুপথে যেতে পারে না। ওষুধের জন্য বিয়ে করে মেয়ে মানুষ ঘরে আনতে হয়। পশুপতি, তার উপরে তুমি হলে মানুষের রক্ত খাওয়া বাঘ। যে বাঘ একবার মানুষের রক্ত খায়, তার রক্ত ছাড়া মন ভরে না। তাছাড়া বউয়ের শরীরে স্বাদই আলাদা। সেই স্বাদ একবার যখন পেয়ে গেছো, তখন আর উপায় নেই। এ কথা শুনে পশুপতি লজ্জা পেল। বলল, ঠিক আছে ঠিক আছে, সব তো বুঝতেই পারছো। এই হলো তোমার এক দোষ, তুমি বড্ড বকো। সব কিছু যখন বুঝেই গেছো, তখন অত ঢাকঢোল পেটাবার দরকার নেই। চুপচাপ মেয়ে ঘরে আনবো, দাবি দেওয়া কিচ্ছু নেই, শুধু ধরফড়ানি কমলেই হলো। সিধু ঘটক হেসে বলল, বুঝেছি, তা তোমার লাগবে কেমন সেটা বলো। একটু গলা নামিয়ে বলল, পাতলা চলবে? আগেরটা তো রোগার দিকেই ছিল, রোগাই দেখি তাহলে, অভ্যেস হয়ে গেছে। উফ, পশুপতি গলা নামিয়ে বলল, না না, ভারীর দিকে হলেই ভালো। সিধু ঘটক চোখ সরু করে হেসে বলল, তাই হবে। তা গায়ের রং টং নিয়ে বাইনাক্কা আছে নাকি আপনার? পশুপতি ফের লজ্জা পাওয়া মুখে বলল, দূর দূর, দ্বিতীয়বারের বিয়ে, গায়ের রং দিয়ে কি হবে? সুজাতা তো ফর্সাই ছিল, লাভ কি হলো? পট করে মরে গেল। কেন বিষ খেলো তাও তো বুঝতে পারলাম না। কিন্তু সিধু ঘটক জানে, পশুপতির সঙ্গে সম্বন্ধ করার সময়ই জেনেছিল। ছোটবেলায় মেয়ের একবার নাকি মাথার ব্যামো হয়েছিল, পাগলামি। বয়স তখন 12-13, শহরে গিয়ে কবরেজ বদ্যি দেখিয়ে ঠিক করেছে। কিন্তু কথাটা চেপে গিয়েছিল সিধু ঘটক। আরে ঘটক মানে তো আর শুধু ছেলে পক্ষের লোক নয়, মেয়ে পক্ষেরও তো লোক। এই যে পাগল মেয়েকে পার করে দিচ্ছে, এরও তো একটা দাম আছে।
আর পশুপতিও সেবার অত ঘাঁটায়নি। ও যদি নিচে লোক লাগিয়ে গ্রামের গিয়ে মেয়ের খোঁজ খবর নিত তাহলে হয়তো বিয়েটা হতোও না, কিন্তু সে তা করেনি। মেয়ের ফর্সা রং দেখেই মজে গিয়েছিল। যাই হোক, পশুপতি আবার সিধু ঘটককে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, বিধবা বা ডিভোর্সি পেলেও ভালো, দুয়ে দুয়ে মিলে যায়, দেখো যদি খোঁজ পাও। সিধু ঘটক বলে, পাবো পাবো, খুব পাবো, তুমি চিন্তা করো না। পশুপতি খুশি হলো। বেশি বকলেও এই কারণেই সিধু ঘটককে সে পছন্দ করে। সে যাই হোক, পশুপতি গলা নামিয়ে আরও বলল, সুশ্রী বিশ্রীতে আমার মাথা ব্যথা নেই সিধু, তুমি শুধু দেখো মেয়ে যেন ভীতু না হয়, ঝোপ জঙ্গলের মধ্যে বাড়ি একা থাকতে যেন ভয় না পায়। আমার প্রথম বউ সুজাতা, সে ছিল বড্ড ভীতু, তাও চোর ডাকাতের ভয় হলে একটা কথা ছিল, অত বড় ধেড়ে মেয়ে একটা পেত কিনা ভূতের ভয়, আমার মাথায় রক্ত চড়ে যেত। কথাটা ঠিক। সুজাতা পাড়াগাঁয়ের মেয়ে হলেও ছিল বেশ ভীতু। বিকেল হলেই নাকি তার গা ছমছম করে। পুকুর পর্যন্ত একলা যেতেও ভয় করত। সন্ধে হলে তো কথাই নেই। রাতে বাথরুম পেলে পশুপতিকে ঘুম থেকে টেলে তুলত। প্রথম প্রথম মজা পেলেও পরের দিকে বিরক্ত লাগতো পশুপতির। রেগে গিয়ে জোর ধমকও দিয়েছিল একদিন পশুপতি। একদিন মাঝরাতে খাটের তলায় খুটখুট আওয়াজে ঘুম থেকে বরকে তুলেছিল সুজাতা। পশুপতি আর পারেনি, সারা দিন মজুরের খাটনি খেটে মোষের মতো হাঁ করে ঘুমাচ্ছিল। ওই সময় ঘুম ভাঙালে মাথা ঠিক থাকে কারোর? রক্ত গেল চড়ে। খাটের ওপর উঠে বসে একটা চড় লাগালো বউয়ের গালে। সেই চড়ের আওয়াজে খাটের তলা থেকে ইঁদুর বেরিয়ে ছুট দিয়েছিল দরজার দিকে। চড় খেয়ে অবশ্য কয়েকদিনের জন্য সামান্য বদলেছিল সুজাতা, কিন্তু চড় মেরে পশুপতির খারাপও লেগেছিল। পরের দিন ইঁদুর মারার ওষুধ এনে ইঁদুরগুলোকে খাইয়ে বিদায় দিয়েছিল। কিন্তু সুজাতার তবু ভয় গেল না। বাকি সব দিক থেকেই ওই মেয়ে ছিল চমৎকার। দেখতে শুনতে ভালো, স্বভাব চরিত্র সুন্দর, একা একাই সংসারে কাজ শিখে নিয়েছিল দ্রুত। স্বামীর সেবা যত্ন করতেও শুধু দিনের বেলা নয়, রাতের বেলাতেও করত। পশুপতি যেমন করে চাইতো। একটু লজ্জা পেত, এই যা, হ্যারিকেন না নেবালে হতো না, তারপরেও আবার একটা চাপা চায়। পশুপতি তাকে বারবার বুঝিয়েছে, একা বাড়িতে কিসের লজ্জা, চাইলে তুমি সারাদিনই। সুজাতা হাত বাড়িয়ে স্বামীর মুখ চাপা দিত, বলতো, মা গো, লজ্জা করে। এইসব কারণেই এইবার একটু সাহসী বউ চেয়েছিল পশুপতি। তার মানে এই নয় যে কথাটা একেবারে পাত্রীর কানে তুলে দিতে হবে। এই মেয়ে নিশ্চয়ই ভাবছে যাকে সে বিয়ে করেছে লোকটার চেহারা পেল্লায়, কিন্তু ভেতরে ভেতরে ভীতু। ভয় কাটানোর জন্যই ঘরে বউ এনেছে নতুন। হারামজাদা সিধু ঘটকের এটাই একটা দোষ। যাই হোক, ফুলশয্যার রাত বলে কথা। নিজেকে সামলে সিল্কের পাঞ্জাবি তুলে ধুতির কোচা থেকে বিড়ি বের করলো পশুপতি। বিয়ের দিন বিড়ি খাবে না বলে ঠিক করেছিল। সারাদিন খায়ও নি, কিন্তু মন ভরেনি। ভাবতে বেশ মজা লাগছে পশুপতির। 2 বছর আগে প্রথম ফুলশয্যার রাতেও একইভাবে খাটের কোনায় বসে বিড়ি টেনেছিল পশুপতি। সুজাতা এইরকমই জড়সড় হয়ে বসেছিল খাটের কোনায়। কমলা গলা খাঁকড়ি দিয়ে আবার বলল, আপনি ভয় পান? কিসের ভয়, বললেন না তো। পশুপতি শান্ত গলায় বলল, তুমি ঠিক কি বলছো, আমি বুঝতে পারছি না কমলা। কমলা অবাক হয়, বলে, বুঝতে পারছেন না? পশুপতি কমলার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কি শুনেছিলে? কমলা কথা না বলে দুপাশে মাথা নাড়ালো, যার মানে হতে পারে না, কিছু শুনিনি, আবার বলবো নাও হতে পারে। বিয়ের দিন কালাকুলো মেয়েকেও সুন্দর লাগে, রং পাউডার নতুন শাড়িতে ঝলমল করে। শুধু সাজগোজের কারণে সুন্দর লাগে না। বিয়ে এমন একটা জিনিস, নিজেই এক ধরনের সৌন্দর্য তৈরি করে, মেয়েদের অনেক মালিন্য ঢেকে দেয়। কমলার বেলাতেও দিয়েছে। পশুপতি আর চোখে দেখল, বেশ লাগছে,
লাল শাড়ি গায়ে খাটের ঠিক মাঝখানে জড়সড় হয়ে বসে আছে কমলা, পশুপতির দ্বিতীয় স্ত্রী। শাড়ি বেনারসি, তবে পুরনো, ট্যাপাটোপা, হাত দুটো কোলের ওপর রাখা, গলায় হাতে ফুলের মালা, গয়নার অবশ্য বেশিটাই নকল, অরিজিনাল শুধু পাতলা একটা হার, দুটো চুড়ি, আংটি দুটো। প্রথম দিনই মেয়ের বাবা বলেছিল, দরিদ্র মানুষ, দেওয়া থোয়া কিছু দিতে পারবো না। মেয়ের আগের বিয়েটাই দিয়েছিলাম, জমি বেচে খাট, আলমারি, একটা সুটকেস। ছেলের আবার কাকিমা দাবি করেছিল দুটো চেয়ার, তাও দিয়েছিলাম। কিন্তু ওই তো কপাল, মেয়েকে তারা ফিরিয়ে দিয়ে গেল ঘরে, কিন্তু জিনিসপত্র আর দিল না। পশুপতি জানে যে এ ঘর থেকে বেশি কিছু সে পাবে না, তাই এসব নিয়ে সে মাথাও ঘামায়নি। পশুপতি কমলাকে দেখেই বুঝে গিয়েছিল পাত্রী শুধু কালো কুলোও নয়, মোটার দিকেও। চোখ ছোট, ঠোঁট মোটা, ভুরু বেশি চওড়া, গালে আর কপালে পক্সের দাগ, সস্তার পাউডার দুগালে থেবড়ে সামনে এসে বসেছিল। সিধু ঘটক কানে কানে বলেছিল, সব ঠিকঠাক আছে নাকি দেখে নিও বাপু। পশুপতি বিরক্ত হয়ে বলেছিল, উফ থাক বলছি, আমার দেখা হয়ে গেছে। সত্যিই দেখা হয়ে গিয়েছিল। মুখ যাই হোক, কমলার শরীর তার খুব পছন্দ হয়েছে। এইবার বিয়েতে পশুপতি সব কিছু ঠিকঠাক মিটেছে। পাড়াগাঁয়ের বিয়েতে একটু টেনশন থাকে, কখন ঝড় বৃষ্টি হয়। তাও পশুপতি ফুলশয্যা খাটে বসে বলল, বউয়ের দিকে তাকিয়ে হাসলো, বলল, এবার শোবো, গায়ে দুমক ঝল ঢেলে আসি, গরম লাগছে। এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করেছিল কমলা। শোবো, অনেক দিন পুরুষ মানুষের পাশে শোয়া হয়নি। কিন্তু এই লোকের ভয় কিসের? ঘটক লোকটা কেন যে পাপাকে জিজ্ঞেসও করেছিল, আপনার মেয়ে ভয় ডর নেই তো? যাক, সেই সব ভেবে কাজ নেই। কমলারও গরম লাগছে, গরম না বলে আইঠাই বলাই ভালো। শাড়ি, গাদাখানেক ফুল, মালা। ঘরের এক কোনায় দাঁড়িয়ে ধুতি টুতি ছেড়ে লুঙ্গি পরে নিল পশুপতি। কাঁধে গামছা ফেলে সহজ ভঙ্গিতে বলল, তুমিও শাড়ি ঠাড়ি ছেড়ে নাও কমলা, যদি চাও গায়ে জলও ঢালতে পারো, জল তোলা আছে। কমলা খাট থেকে নামলো। ভীতু হোক আর যাই হোক, নতুন বরের চোখ পড়ে নিয়েছে কমলা, দ্বিতীয়বারে আর ভুল করবে না। সে হাড়ে হাড়ে টের পেয়েছে, মন নয়, পুরুষ মানুষকে শরীর দিয়ে ধরে রাখতে হয়। আর সেই কাজ সে আজ রাত থেকেই শুরু করবে। পশুপতি খুশি। সুজাতা ছিল লাজুক, কিন্তু এবারের বউটা ঠিক উল্টো, একদম উল্টো। প্রথম থেকেই বুঝিয়ে দিল। উঠোন পেরিয়ে অন্ধকারে বাথরুম থেকে গা ধুয়ে এলো ভিজে গামছা গায়ে জড়িয়ে। হ্যাজাকের ঝলমলে আলোয় পশুপতি বুঝল গামছার নিচে আর কোনো ঢাকাঢুকি নেই। স্বামীর দিকে পিছন ফিরে মোটা দুহাত তুলে চুলের কাটা খুলতে লাগলো কমলা। মাথা ঠিক রাখতে পারল না পশুপতি। মনে মনে ধন্যবাদ দিল সিধু ঘটককে, যেমন চেয়েছিল তার থেকে বেশিই দিয়েছে। নতুন স্বামীর লোমশ বুকে মাথা রেখে কমলা ফিসফিস করে বলল, হ্যাঁ গো, সত্যি করে বলো, কাকে ভয় পাও? নতুন বউয়ের চওড়া নগ্ন পিঠে হাত রেখে পশুপতি বলল, দূর বোকা, আমি ভয় পাবো কেন? আমার আগের বউটা ছিল ভীতু, প্রায়ই নাকি ভূত দেখত, রাত বিরেতে খুব জ্বালিয়েছে, বাথরুমে গেলেও আমাকে উঠতে হতো। তাই ঘটককে বলেছিলাম এবার মেয়ে খুঁজবে একটা সাহসী রেখে, দেখবে মেয়ে যেন ভূত না দেখে। কমলা অন্ধকারে আওয়াজ করে হাসে, বলে, হো মা, অত বড় মেয়ের ভূতের ভয় ছিল? হ্যাঁ গো, তোমার আগের বউটা কি পাগলা ছিল নাকি? পশুপতি কমলার পেটে হাত দিয়ে হাসে, বলে, মনে হয়, নইলে সুজাতা ভূত দেখতো কেন, বিষি বা কেন খাবে? হাসতে হাসতে কমলা বরের হাতটা তুলে বুকের ওপর চেপে ধরে, আধুরে গলায় বলে, হ্যাঁ গো, আমি কেমন গো, সাহসী নই? পশুপতি কমলাকে হাতে পায়ে জাপটে ধরল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে পাগল হওয়া গলায় বলল, খুব সাহসী,
খুব। স্বামীর বিড়ির গন্ধ মাখা গায়ে নাক ঘষতে ঘষতে কমলা বলল, দেখবে রাতে যখন আমি উঠব তোমাকে একবারও ডাকবো না, ভয়ও পাবো না। আগের বউ কিছুদিন তো তাও টিকে ছিল, কিন্তু পশুপতির নতুন বউ মারা গেল ফুলশয্যার রাতেই। তবে বিষ খেয়ে নয়, মারা গেল একেবারে সহজভাবে। শেষ রাতে বাথরুম থেকে ফিরতে গিয়ে হঠাৎই জ্ঞান হারায় কমলা। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্ল্যাক আউট। ছিটকে উঠোনের সিঁড়ির ওপর পড়ে কমলা। আঘাত লাগে মাথার পেছনে। পুরোপুরি জ্ঞান হারায়। হাতের হ্যারিকেন ছিটকে পড়ে নিভে যায়। চিমনির ভাঙা কাঠ ছড়িয়ে পড়ে বড় মধুর আওয়াজ করে। কমলা চিত হয়ে পড়ে থাকে একইভাবে। রক্তে ভেসে যায় উঠোন। বারান্দায় উঠবার দুধাপে সিঁড়ি। অনেক পরে ঘুম ভেঙে পশুপতি যখন খেয়াল করে পাশে বউ নেই, সে ঘরের বাইরের উঠোনে মৃত কমলাকে দেখতে পায়। যখন সে দেখে তখন ভোরের আলো ফুটবে ফুটবে করছে। কেউ জানতেও পারে না ফুলশয্যার রাতে কমলা এমনি এমনি জ্ঞান হারায়নি, সে ভয়ই পেয়েছিল, ভয়ঙ্কর ভয়। বাথরুম থেকে ফেরার সময় সে দেখেছিল পশুপতির ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসছে একটি মেয়ে। গায়ে কোনো কাপড় নেই, এক ঢাল চুলে ঢেকে আছে বুক। কমলার পায়ের শব্দে হঠাৎ মেয়েটি থমকে দাঁড়ায়। হ্যারিকেনের আলোয় কমলা স্পষ্ট দেখে মেয়েটির শরীর বিষে নীল হয়ে গেছে। শিউরে ওঠে কমলা। বিষ? এ কি? এ সুজাতা নয় তো? সুজাতা সাহসী কমলার দিকে তাকিয়ে সামান্য হেসেছিল। দিয়েই ছুট। গ্রামের পুকুর পাড়ে আবার কদিন খুব আলোচনা হলো। পশুপতি নাকি নতুন বউটাকেও মেরেছে। এবার মেরেছে ধাক্কা দিয়ে ফেলে। গল্পটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, অ্যান্ড লাইক অলসো।